Sponsored by Nature Pure, rice bran oil and mustard oil. 100% natural, 100% healthy. অন্য মমতা আনটোল্ড স্টোরি অফ মমতা 9th এপিসোডের বিশিষ্ট বক্তা কলকাতা পৌরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। অন্য মমতা আমি জীবনে কয়েকবার দেখেছি। প্রথম দেখেছি মমতা ব্যানার্জিকে সবাই দেখেছে যে আন্দোলনের নাম মমতা, প্রতিবাদের নাম মমতা, চিফ মিনিস্টার মমতা, অ্যাডমিনিস্ট্রেটর মমতা। কিন্তু অন্য মমতা অনেকেই দেখেছে, তার মধ্যে আমিও একজন। প্রথম দেখেছি যেদিন আমার মা মারা গেল। মমতাদির সাথে আমার বোম্বেতে যাওয়ার কথা ছিল। সকালে মা মারা যাওয়ার সংবাদ শুনে বাড়িতে এলেন, এসে বললেন যে আমার তো আজকে বোম্বে যেতে হবে, তোর এরকম অবস্থা, তুই গেলে ভালো হতো। যাই, উনি আমার মায়ের কাজ সকালবেলা শেষ করে আমি ভাবলাম যে যখন উনি বলেছেন একবার যাওয়া উচিত, আমি রাত্রিরের ফ্লাইটে বোম্বে গেলাম। যেখানে ছিলেন, যেই শুনলেন আমি এসছি, আমার ঠিক নিজের ঘরের পাশের ঘরটা আমাকে দিলেন, এখানে তুই থাকবি। আর সারাক্ষণ আমার মা মারা গেছে বলে সারাক্ষণ কিন্তু আমাকে সাথে করে নিয়ে থেকেছে এবং রাত অবধি রেখে, যাতে আমার মনটা না খারাপ হয়, বিভিন্ন ব্যাপারে গল্প করে করে মনটাকে আমার করার চেষ্টা করেছে। ভোর রাত্রিরে আমায় বলল, মাসিমা নেই কিন্তু তোর গার্জেন আমি আজ থেকে, তোর যা যখন মনে হবে আমাকে বলবি। এই একবার অন্য মমতা দেখেছি। ছোটোখাটো ঘটনা বলছি না। একবার দেখেছি অন্য মমতা যেদিন আমায় অ্যারেস্ট করতে এলো সিবিআই। যেই আমার স্ত্রী জানিয়েছে মমতাদিকে যে সিবিআই বাড়ির থেকে অ্যারেস্ট করতে নিয়ে যাচ্ছে, ওখান থেকে আমাকে ফোন করেছে, করে বলছে তুই যাবি না। আমি বললাম এটা হয় না, আমি কি তো ল থেকে পালাতে পারি না, আমাকে সিবিআই ধরেছে, পেছনে সিআরপিএফ বাড়ি ঘিরে নিয়েছে, আমার তো যেতেই হবে। বিমানদা বলেছে যে এরমভাবে অ্যারেস্ট করার পারে না, ইলিগ্যাল অ্যারেস্ট। আমার সেটা কোর্টে হবে, কিন্তু যখন এসছে আমার যেতে হবে। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, উনি তাড়াতাড়ি আমার বাড়িতে এসছেন। আমাকে পাননি, টেনশনে এমন, উনি সোজা ওখান থেকে সিবিআই অফিসে পৌঁছে গেছেন যে এদের ইলিগ্যাল অ্যারেস্ট হয়ে তাহলে আমাকে অ্যারেস্ট করতে হবে। ওখানে যদিও যখন মমতাদি পৌঁছেছে, সিবিআইয়ের যে ডাইরেক্টর ছিল উনি মমতাদিকে রিসিভ করে আমাদের ঘরে, যে ঘরে আমরা বসেছিলাম সে ঘরে নিয়ে এসেছিলেন। তার মানে শুধু রাজনৈতিক কলিগ নয়, সেদিন বলেছিল যে তোর মা নেই, মাসিমা নেই, আমি তোর গার্জেন। আর যেদিন আমার জীবনের সবথেকে বিপদের দিনটা এলো, সেই গার্জেন কিন্তু বাড়িতে বসে রইল না, ছুটে আমার বাড়িতে এলো, আমাকে পেল না, সিবিআই অফিসে পর্যন্ত এসে গেল। এই যে ভালোবাসা, এটা নিশ্চিতভাবে অন্য মমতা। এছাড়াও প্রচুর গল্প আছে। রাস্তা দিয়ে যাচ্ছে, একটা লোক ফুটপাতে বসে রয়েছে, চিফ মিনিস্টার ফুটপাতে একটা লোক বসে আছে, গাড়িটা থামিয়ে দিল। ওই লোকটার মনে শ্বাসকষ্ট হচ্ছে, দেখতো গাড়িটা নামবে, হই 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 হই। তারপর লোকটাকে আমাদের যে গভর্নমেন্টের যে ছিল পুলিশ, সে অ্যাম্বুলেন্স নিয়ে লোকটাকে তুলে নিয়ে ফিরল। এরকম গল্প প্রচুর আছে, যেটা মমতাদির মানবিক রূপটা। একদিন
একটা মিটিং থেকে আমরা ফিরছিলাম, তোমার এই ভাঙড়ের দিক থেকে মিটিং করে ফিরছিলাম। হঠাৎ একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে গেল, বলে এই চায়ের দোকানটা আছে, নেমে গেল। বলে তোর মনে আছে আমাদের বানতলা আন্দোলনে এই চায়ের দোকানটায় বসে আমরা চা খেয়েছি? সেই চায়ের দোকানের লোকও তো থরথরে, পেছনে আইএস অফিসাররা, যেদিন আমাদের লেদার মিটিং মানে লেদার কমপ্লেক্সের উদ্বোধনের দিন, লেদার কমপ্লেক্সের উদ্বোধন, নেমে গিয়ে ওইখানে ওই বাঁশের চেয়ারে মানে বাঁশের ওই বেঞ্চের মধ্যে বসলো, বসে সেই চাওয়ালাটা নেই, তার মেয়ে এখন চায়ের দোকান চালায়, সেই তার বাবার নামে গল্প করে তারপর সে চা আনলো। চিফ সেক্রেটারি থেকে নিয়ে ডিজি টিজি সবাই তারা এসে বাধ্য হলো ওই চায়ের দোকানে, যেহেতু সিএম বসে আছে সেই চায়ের দোকানে বসে রাস্তার ধারে সেই চায়ের দোকানে চা খেতে। এটাও দেখেছি যে একটা মানে তৃণমূল স্তর বলতে যেটা সত্যিকারে বোঝায়, সেখানে একটা টপমোস্ট নেত্রীকে সেই তৃণমূল স্তরে নেমে গিয়ে মানুষের সাথে মিশতেও কোনো দ্বিধাবোধ লাগে না। এটাও একটা অন্য মমতা। একটা হচ্ছে যে হৃদয়, মানুষকে দিতে পারলে যেন মনে হয় বাঁচে। আমরা অন্য অন্য লোকেদের দেখেছি তারা নিতে পারলে মানে কতটা আমার, আর এটা হচ্ছে আমার কিছু না, সবটাই আমি দিয়ে দিচ্ছি। আমার মনে আছে শেখ হাসিনা একটা শাড়ি পাঠিয়েছিল, সে শাড়িটার মধ্যে আজকে দিনে লাখ টাকার উপরে দাম হবে। সেই শাড়িটা বলেছে যেটা হাসিনাজি আপনাকে পাঠিয়েছে। শাড়িটা নিয়ে সাথে সাথে আমার স্ত্রীকে দিয়ে দিল। ভাবলো না যে শাড়িটা শেখ হাসিনার মতন একজন প্রধানমন্ত্রী পাঠিয়েছে এবং সেই শাড়িটার কত টাকা দাম হতে পারে এগুলোর মাথার মধ্যে না এসে একটা শুধু শাড়িটা দেখে বলো বাহ বেশ সুন্দর শাড়ি, তো তোকে পরলে খুব মানাবে বলে আমার স্ত্রীকে দিয়ে দিল। এই যে হৃদয় খুলে যে তার ভ্যালু দেখে তার সেটা কমার্শিয়াল অ্যাসপেক্টে চিন্তা না করে একটা মানুষকে কিছু দিয়ে দিতে পারলে বাঁচে, এ মানুষ আমি লাইফে দেখিনি। তারপরে আজও, আজকে ফোন আসেনি, কালকে পর্যন্ত রোজ দুবেলা করে ফোন, তুই রাস্তায় বেরোচ্ছিস, তোর যদি কোভিড হয়ে যায়, ভালো আছিস তো, সাবধানে থাক, এইটা একটু বেশি খা, ওটা। এই যে পার্সোনাল টাচ, প্রত্যেকটা যখনই আমার কোনো বিপদ হয়েছে কোনো আপদ হয়েছে, এই পার্সোনাল টাচটা যে ঠিক সেই যে সেদিন বলেছিল মা, আর আজকেও সে কিন্তু ওই দায়িত্বটা সেদিন যেদিন আমার মা মারা গেছিলো যেটা বলেছিল, আজকেও কিন্তু সেই দায়িত্বটা পালন করে আসছে। রোজ ফোন করে খবর নাও, যখনই দেখা হবে বকাবকি করা যে কেন বেরিয়েছি রাস্তায়, কেন এত দরকার, এত কি দরকার, হ্যাঁ এইটা খা, মধু খা, প্রোটিনটা বেশি করে খা, একটু স্টিম নে, হ্যাঁ এত বেরোস না। এই যে সবসময় একটা আমাদের নিয়ে উৎকণ্ঠা যে ভালোবাসা বলেই তো, এটা আমাকে প্রচণ্ডভাবে তার প্রতি যে আনুগত্য, এটার জন্যে আরও বেড়ে যাচ্ছে। না, আমাদের কোনো উপহার দিদি নেন, নিয়ে আবার ওই হচ্ছে দিদি হচ্ছেন ওই ইয়ের মতন কিছু নিয়ে দিয়ে দেবে, নিজে কোনো দিন কিছু রাখেনি জীবনে কোনো দিন। অনেক বড় বড় মানুষ, আমরা তো খুব সামান্য মানুষ, অনেক বড় বড় মানুষ অনেক উপহার দিই, কিন্তু কোনো জিনিসে লোভ মায়া এসব তো কিছু নেই। উনি তো দিয়ে দিতে পারলে বাঁচে, সামনে আমি যদি কিছু দিয়েও থাকি সেটা অন্য কেউকে নিয়ে দিয়ে দিয়েছে, সেই জন্য আজকাল আমরা কিছু দিও না। না, এটা দেখুন, এটা হলো ভাগ্য। আমার যেটা অ্যাডভান্টেজ হচ্ছে, দিদি হলো আমার পাশের পাড়ার মেয়ে। দিদি যখন রাজনৈতিকভাবে উঠছে তখন আমিও ওই একই দল করি, কংগ্রেস। তারপর দিদি যখন রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়ে গেল এমপি হিসেবে, তারপরে যখন যুবর প্রেসিডেন্ট হলো, আমিও অটোমেটিক পাশের পাড়ায় থাকি। ওনার ছোটোবেলার থেকে ওনার সাথে থেকে ওনার ভাইয়ের সাথে আমার খেলাধুলা বেশি ছিল, কারণ আন্ডার হাইটে খেলতাম আমরা। কিন্তু দিদির সাথে জানাশোনা তো ছিলই,
তো সেই হিসেবে ওনার যে রাজনৈতিক প্রতি যখন উঠলো, তখন আমি ব্লকের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। যখন উনি যুব কংগ্রেসের দায়িত্বে এলেন, তখন আমাকে উনি করে দিলেন স্টেটের যুব কংগ্রেসের সেক্রেটারি। সেই থেকে ওনার সাথে ওই কমিটিতে, তারপর ওখান থেকে তৃণমূলের স্টেটের কমিটিতে, তারপরে বিভিন্ন রাজনৈতিক উত্থান। এটা আমার সৌভাগ্য যে আমি ওনার ঠিক পাশের পাড়ার ছেলে, এবং খুব অল্প বয়স থেকে ওনার সাথে একটা জানাশোনা, যেহেতু একটা দলই করতাম আমরা দুজনে। আমার সাথে বয়সের খুব একটা ডিফারেন্স নেই, আমাদের একটু সামান্য একটু বড় ছোট হবে, খুব বেশি ডিফারেন্স আমার সাথে নেই। বহুবার মার খেয়ে হসপিটালে রয়েছেন, আমিও অনেকবার মার খেয়ে হসপিটালে রয়েছি। আমাদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আমাদের ওপর অত্যাচার হয়েছে। ওর একবার সিপিএম ওর বাড়িটা পুরো ভেঙে তছনছ করে দিয়েছিল। আমরা তারপরে খবর পেয়ে সবাই দৌড়ে গেছিলাম। এরকম তো বহুবার হয়েছে জীবন, বহুবার মার খেয়েছি। ওনাকে তো দুবার 3বার তো একদম অ্যাটেম্প্ট টু মার্ডার, মানে মেরেছিল, মেরে ফেলে দেওয়ার জন্য। আমরাও এরকম অনেকবার মার খেয়েছি, পুলিশের মার খেয়েছি। এ তো রাজনৈতিক জীবনে থাকবেই। তবে ওনার স্ট্রাগল হয়েছে, এবং ওনার যেটা আছে যে কোনো কিছুতে অ্যাডজাস্ট করা, যে থেমে যাওয়া সেরকম না। যেটাকে ভাববেন ন্যায় তার জন্য মৃত্যু যাবে, অন্যায় তার প্রতিবাদ করতে করতে যদি মৃত্যু আসবে। ওনার কাছে কোনো অ্যাডজাস্টমেন্ট এখানে থেমে যেতে হবে তা না। যেটাকে ন্যায় ভাববে সেটাকে ন্যায়, যেটাকে অন্যায় ভাববে সেটাকে অন্যায়। আমরা একটু মাঝে মাঝে অ্যাডজাস্ট করি, একটু থেমে যাই, কী দরকার, সিপিএম কে আর সরাতে পারবো, ওনার কাছে ওটা না। সব পরামর্শ আজ পর্যন্ত আমার জীবনে যত পরামর্শ মমতা ব্যানার্জি দিয়েছে, সেটা আমার কাছে আদেশ, এবং সেই আদেশটা আমি অক্ষরে অক্ষরে পালন করি, শুধু একটা ছাড়া। সেটা হলো যে আমি যখন প্রথম কোভিডের ভ্যাকসিন নিলাম, মমতা ব্যানার্জিকে লুকিয়ে নিয়েছিলাম যাতে মমতা ব্যানার্জি না জানে, কিন্তু প্রেসের মাধ্যমে জেনেই গেল। তো কয়েকদিন আমার সাথে কথা বলেনি। তারপরে একদিন আমাদের একটা সন্ধ্যেবেলা করে, তখন ইলেকশনের একটা মিটিং হতো, আমাদের 7-ম্যান কমিটির মিটিং। সেখানে দেখছি যে মুখ ঘুরিয়ে রয়েছে, কথা বলছে। তারপরে বললেন যে এখন অনেকে পাকা হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন। তখন আমি বললাম যে তুমি কি ভ্যাকসিনের কথা বলছো? বলে হ্যাঁ, তুমি আমায় না জিজ্ঞেস করে ভ্যাকসিন নিয়েছো। হ্যাঁ, তুই আমি তোকে বলেছি না যে আমি তোর মা, আমি তোর গার্জেন, তাকে জিজ্ঞেস করলি না? বললাম যে তোমার একটা সত্যি কথা বলবে? তো বললো বলো। বললাম যদি আমি তোমায় বলতাম যে ভ্যাকসিন নিচ্ছি, তুমি কি নিতে দিতে? বললো যে না। বললাম আমার মাও নিতে দিত না, তাই মাকেও বলতাম না, আর তোমাকেও বলিনি। না, বকাবকিটা আমাদের কাছে আশীর্বাদ। দিদি শোনো, দিদি কিছু একটা, মমতাদির একটা সবথেকে বড় গুণ, মমতাদি যতটা টাফ দেখলে মনে হয়, ভেতরটা ততটা নরম। মমতাদি বকা মানে আমরা জানি যে এখন বকলো মানে 1 ঘন্টা 2 ঘন্টা বাদে ঠিক ফোন আসবে। সুতরাং মমতাদির বকাটা মমতাদির হৃদয়ে রাখে না। যদি আমি কোনো অন্যায়ও করে থাকি, অনেক জীবনে, রাজনৈতিক জীবনে কঠিন থেকে কঠিন অন্যায় করেছি, সেটাকেও একটু হালকা বকে কি সুন্দরভাবে মাফ করে দিতে পারে। এটা শুধু আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে, যে এত ইজিলি ফরগিভ অ্যান্ড ফরগেট যদি সত্যি কেউ কারোর মধ্যে থাকে, যেটা যীশুখ্রিস্ট বলে গেছিলেন, সেইটা আমি বাস্তবে দেখেছি মমতাদির মধ্যে আছে, ফরগিভ অ্যান্ড ফরগেট। যখন ফরগিভ করে, ফরগেটও করে, সেটাকে আর মনে রাখে না। মুখে বলে না যে মুখে আমি ঠিক আছে, তুমি যাও, ঠিক আছে, তা না, একদম মনের থেকে বার করে দেয়। এই ক্ষমতা খুব কম মানুষের আছে, পলিটিশিয়ানদের তো নেই, এক মমতা ব্যানার্জি ছাড়া। অনেকবার খেয়েছি, দিল্লিতে খেয়েছি। যখন রেলমন্ত্রী ছিলেন, আমরা দিল্লিতে যেতাম, ফিরে এসে রেল ভবন থেকে রান্না করে আমাদের খাওয়াতো। বহুবার খেয়েছি, এই বাড়িতেও খেয়েছি। কোন রান্নাটা বেশি ভালো লাগে খেতে? দিদিতে মুরগির মাংস খুব ভালো রান্না করে। আমার জন্মদিনের দিন এবারও গেছি, প্রণাম করার পরে বলো তোর জন্য পায়েস রান্না করে রেখেছি, পায়েস খাই। এগুলো তো আছে, মানে মা এমনি মা,
তার এই স্নেহটা আছে বলেই তো মমতা মা। আরে আমরা ঘরের লোকের সাধারণ ঘরের পরিবারের লোক আমরা সহজেই করতে পারি যে রাতে কিছু লোক আছে। আমি ছোটবেলা থেকে অনেক কাজ করেছি, আমি যে কোনো সময় কাজ করতে খুব ভালোবাসি, আর রান্না করাটা আমার একটা নেশা, আমার খুব শখ রান্না। আমি এখন তো টাইম পাই না, কিন্তু আমি যখনই যেখানে সব টাইম রান্না করি, রান্নাটা আমার ভীষণ ভালো লাগে। আমার একটাই রূপ এবার দেখতে চাই, ভারতবর্ষ শেষ হয়ে যাচ্ছে। মমতাদি সবসময় অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন, মানুষের স্বার্থে আন্দোলন করেছেন, মানুষের স্বার্থে নিজের জীবনকে বারবার বাজি রেখেছেন। আমরা বাংলার মানুষ ভালো আছি, কিন্তু ভারতবর্ষের মানুষ ভালো নেই। ভারতবর্ষের মানুষ কষ্টে আছে। ভারতবর্ষটাই আজকে পুরোটাই বিভেদগামীদের হাতে চলে গেছে। ভারতবর্ষের আমরা সব ভারতবর্ষের মানুষ একসাথে ভাই বোন, এইটা ভুলে গেছি। একজন জাত, ধর্ম, ভাষা, এতে আমরা বিভক্ত হয়ে গেছি। আমরা চাই সেইখান থেকে নিয়ে এসে ঐক্যবদ্ধ ভারতবর্ষ গঠন করুক মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে আগামী ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখে আমি এই পৃথিবীর থেকে যেতে চাই। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।